সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলন বা শেখ হাসিনাকে পতন ঘটানোর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমরা আসলে কি পেলাম? এই অভ্যুত্থানে আমরা অন্যতম যেটি পেলাম হচ্ছে শেখ হাসিনার বিদায় হয়ে গেল। আরেকটা জিনিস আমরা পেয়েছি, একটা ভাঙার কতগুলো লোক পেলাম যারা শুধু ভাঙতেই জানে। আমি আমাদের সমন্বয়কদেরকে কথাই বলছি, যারা আসলে এই শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এখনও তারা শুধু ভাঙার কথাই বলছেন। কেউ সাংবাদিকের কলম ভেঙে দেওয়ার কথা বলছেন, কেউ কেউ বারবার হচ্ছে আরেকটি অভ্যুত্থান, আরেকবার আন্দোলন, আরেকবার ভেঙে দেওয়া, আরেকবার গড়িয়ে দেওয়া, চুরমার করে দেওয়া, সেই চুরমার থেকে নাকি তারা হচ্ছে নতুন কিছু তৈরি করবেন। কিন্তু কই, শেখ হাসিনার পতনের পর যে চুরমারটা হলো সেটারও তো এখনো নতুন করে রিকনস্ট্রাকশন ওইভাবে ভালোভাবে শুরু হয়নি। আমাদের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি আরও একটি অভ্যুত্থানের হুঁশিয়ারি, হুমকি, হুঙ্কার যেটাই বলেন দিয়েছেন। তিনি হচ্ছে এইখানে হচ্ছে তার এই বক্তব্য নিয়ে আসলে একটি নিউজও হয়েছিল। তাদের বক্তব্য তো এখন খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আসলে প্রতিদিনই নিউজ হয়। তো এই যে তিনি আরেকটি অভ্যুত্থানের হুঙ্কার দিলেন, হুঁশিয়ার দিলেন, হ্যাঁ, সেই হুঙ্কারের যে নিউজটি একটা মিডিয়াতে শেয়ার করা হলে আমি দেখলাম সেখানে এত পরিমাণ নেতিবাচক কমেন্ট পড়েছে। মানুষ বলছে যে হ্যাঁ, তোমরা প্রতিদিন অভ্যুত্থান করবা, আর মানুষ তাদের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু তোমাদের অভ্যুত্থানে নেমে যাবে। ঠিক এই জায়গায় একটা ভাইটাল ইস্যু কিন্তু দাঁড়াচ্ছে। অভ্যুত্থান কিন্তু মানুষ প্রতিদিন করতে, আন্দোলন কিন্তু মানুষ প্রতিদিন করতে রাজি না। আন্দোলন কিন্তু সিজনাল, বছরে 6 বছর, 5 বছর, 10 বছর এরকম পর হয়। হ্যাঁ, শেখ হাসিনার পতনের আন্দোলন কিন্তু অনেক হয়েছে, এটার পূর্ণাঙ্গ রূপ পেল কিন্তু 15 বছর পর। তো সার্জিস আলমের বক্তব্যটা একটু শুনি। তিনি নারায়ণগঞ্জে এই নাগরিক কমিটির একটি ইয়েতে ক্যাম্পেইনে তিনি আসলে এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হতে হবে। এই নির্বাচনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি 300টি আসন পায় তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। এই নির্বাচনটা কন্ডাক্ট করবে কে, বা এই নির্বাচনটার আয়োজন করবে কে? সার্জিস আলমদের বসানো সরকারটাই তো করবে। তাহলে আপনারা তো সরকারকেই বলবেন যে হচ্ছে দেখেন, নির্বাচনে এরকম এরকম কারচুপি হইতে পারে, এরকম এরকম ক্ষমতার অপব্যবহার হইতে পারে, বিএনপি পেশি শক্তি দেখাতে পারে, এগুলো কিভাবে করা যায় সেগুলো দেখেন। নাকি বিএনপির শক্তির সঙ্গে আপনি লড়াই করবেন? দেখেন, বিএনপি যদি নির্বাচনে পেশি শক্তি দেখাতে যায়, সার্জিস কি বললেন যে আমরা আরেকটি অভ্যুত্থান করব, বিএনপির এই পেশি শক্তির পতন ঘটাবে, ঠিক যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। তো মানুষ কি প্রতিদিন এরকম অভ্যুত্থান করবে? এখন আওয়ামী লীগ নেই বাংলাদেশে, যে হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন করতে চায়নি, বাংলাদেশে যে সুষ্ঠুভাবে নির্বাচন দেয়নি, সে হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ তো নেই, তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কিসের? আপনারা তো পুলিশ, তারপরে সরকার, সবই মোটামুটি আপনাদের আঙিনার মধ্যে, আপনাদের ডেরার মধ্যেই রয়েছে। আপনারা তো সেগুলোকে অ্যাক্টিভ করেই হচ্ছে আপনারা সেই মোতাবেক যেভাবে নির্বাচন করা দরকার, যেভাবে করলে সুষ্ঠু হবে, সেভাবে একটা ঐকমত্য তৈরি করে আপনারা তো ওই নির্বাচনের পথে হাঁটতে পারেন। তাহলে এরকম প্রতিটি কথায় কথায় এরকম অভ্যুত্থানের হুঁশিয়ারি দেওয়ার কি আছে? আসলে তাকে ঘিরে মানুষ কি মন্তব্য করেছে আমি সেটাও পড়বো, খুবই ইন্টারেস্টিং। তিনি আরো কিছু কথা বলেছেন যেটা আসলে খুব একটা ভালো লাগার মতো না। আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে আসতে যাচ্ছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যে শিক্ষার্থীদের যে রাজনৈতিক দলটি, তরুণদের যে রাজনৈতিক দলটি, সেটা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নিয়ে আসছে। তিনি বলছেন, আমাদের রাজপথের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আমরা আহ্বান জানিয়েছি, তিনি যেন ওই মন্ত্রণালয়ের পদ ছেড়ে আবার জনগণের পক্ষে এসে জনতার কাতারে দাঁড়ায়। তিনি বলছেন যে আমরা নাহিদ ইসলামকে আহ্বান করেছি, তিনি যেন ওই মন্ত্রণালয়ের ভাষাটা বুঝেন, ওই মন্ত্রণালয়ের পদ ছেড়ে, ওই মনে হয় যে ইন্ডিয়ার কোনো মন্ত্রণালয়ের পদে আছে, ওই মন্ত্রণালয়ের পদ ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়ায়। কেন, মন্ত্রণালয়ের পদে থাকলে কি জনগণের কাতারে দাঁড়ানো হয় না? এই মন্ত্রণালয়টি কি বাংলাদেশের মানুষের না? তার মানে কি সার্জিস আলম কি এরকম কোনো ইঙ্গিত করছেন যে এই নাহিদ ইসলাম এতদিন জনগণের কাতারে ছিলেন না?
তার মানে তিনি উপদেষ্টা হয়ে তিনি জনগণ ভুলে গেছেন এরকম ইঙ্গিত করছেন। অন্তত এরকম ইঙ্গিত না হইলেও সার্জিস আলমের যে কথা, এই কথাতে সেটি প্রকাশ পাচ্ছে। তারা জনতার ডাকে, তিনি বলছেন আমরা বিশ্বাস করি ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল। এখন ক্ষমতাটা কার জন্য? জনতার জন্যই তো। তার মানে হচ্ছে মানে যেটা স্পষ্ট আর কি, যে সার্জিস আলম মাহফুজ আলমের নাহিদ ইসলামের কাজে সন্তুষ্ট নয়। তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে হচ্ছে এই মন্ত্রণালয়ের পদ ছাড়তে আসলে নাহিদ ইসলামের জন্য কোনো বিষয় না, তিনি হচ্ছে এটা ছেড়ে আবার মানে এই জনতার কাতারে আসতে পারেন। তো নাহিদ ইসলামকে তো কিছুদিন পরে এমনিতেই ওই পদটা ছাড়তে হবে, যখন নির্বাচন হয়ে যাবে, যখন একটা দল নির্বাচিত হবে, তখন তো তাকে এমনিতেই পদ ছাড়তে হবে। তার চেয়ে বরং এখন ছেড়ে সে একটা দলের প্রধান হওয়া, এটা 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 বেশি ইন্টারেস্টিং না? এটা বেশি লাভবান হওয়া না একজন মানুষ হিসাবে? এটা বেশি অর্জনের না? যদি কোনোভাবে তার দল যদি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায়, তাহলে তো সে আবার হচ্ছে ওই রকম আরো বড় পদে যেতে পারতেছে। তো কোনটা বেশি লোভনীয়, কোনটা বেশি মানে বেশি লুক্রেটিভ মনে হচ্ছে? অবশ্যই এই শিক্ষার্থীদের যে দলটি আসছে সেটি, বা হচ্ছে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটির প্রধান হওয়াটা তো অন্তত একজন উপদেষ্টা হওয়ার চেয়ে বেশি কিছু। কারণ কোনোভাবে যদি আগামী নির্বাচনে না জিতুক, অন্তত বিরোধী দল হইলেও তো হচ্ছে তার গুরুত্ব আরো বেশি থাকবে। তিনি এই তার রাজনৈতিক দল, তারপরে নাহিদ ইসলাম, এইসব নিয়ে তিনি কথা বলেছেন। তো তার এই নিউজটি হচ্ছে যখন একটা মিডিয়া, আমি মিডিয়াটার নাম বলছি না, একটা মিডিয়া যখন শেয়ার করেছে, সেখানে বেশ কিছু কমেন্ট পড়েছে, রিয়েকশনও পড়েছে অনেক। তো কমেন্টে একজন লিখেছেন মানে সার্জিস আলমের এই বক্তব্যকে ঘিরে, যে হচ্ছে নিউজটি ছিল এরকম: নির্বাচন ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। তো এখানে এই নিউজ যখন শেয়ার করা হলো ফেসবুকে, তখন সেখানে একটা কমেন্ট এরকম: নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী জমানো বাজেট তো হবে, একটা আসনেও জামানত থাকবে না। অর্থাৎ বৈষম্য বিরোধীদের যে বাজেট আছে সেটা দিয়ে কি নারায়ণগঞ্জে হবে? কারণ মানে তাদের একজনেরও জামানত টিকবে না, এরকম বলছেন। হ্যাঁ, আমরা এগুলাই করি। আরেকজন বলছেন ঘরে চাল ডাল তো ভূতে যোগাবে। খুবই বাস্তব। শেখ হাসিনার পতন হলো, প্রতিদিন আন্দোলন চলছে। আমরা চিন্তা করছি না যে শ্রমিক রাস্তায় খেটে তার পরিবারের জন্য উপার্জন করে সে কিভাবে চলছে। রাষ্ট্র সংস্কার হচ্ছে, রাষ্ট্রের অনেক কিছু হচ্ছে, কিন্তু ওই শ্রমিকের রাষ্ট্র, ধরেন শেখ হাসিনা থাকলেও তার কিচ্ছু যেত আসতো না। আবার একটা মানবিক সরকার এসে অনেক কিছু করে ফেললেও ওই শ্রমিকের কিছু যাবে আসবে না। সে ঠিক যেভাবে রিক্সা চালিয়ে, যেভাবে মাটি কেটে, যেভাবে হচ্ছে ড্রেন পরিষ্কার করে খেতে হয়েছে, ঠিক একইভাবে খেতে হবে, একইভাবে। নির্বাচন এদেশের সব রাজনৈতিক দলই ভয় পায়, এমনকি যাদের দল এখনো প্রসব হয়নি তারা মাতৃগর্ভে বসেও ভয় পাচ্ছে। উনি বলছেন যে হচ্ছে নির্বাচনে আসলে, তার কথার টোনটা মানে একটু ভিন্ন হইলেও বিষয়টা হচ্ছে এরকম যে নির্বাচনে আসলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়াটাই আসলে এক ধরনের বিষয়, এবং তিনি বলছেন যে দলটি এখনো প্রসবই হয়নি তারাও নির্বাচনকে ভয় পাচ্ছে। নির্বাচনের এই কমেন্ট আমি পড়তে চাই না, হ্যাঁ, কেননা এটা একেবারেই একপাক্ষিক একটা কমেন্ট। মানে আমি হ্যাঁ, একজন বলছেন গণ অভ্যুত্থানের জনক, আরেকজন বলছেন এটাই করতে থাকেন, মানুষ আন্দোলন খাইয়া বাঁচবে। একেবারে রাইট, একেবারে। যে হচ্ছে আপনি আরেকটা অভ্যুত্থান করবেন, মানে মানুষ আসলে কি খেয়ে বাঁচবে? অভ্যুত্থান খেয়ে বাঁচবে নাকি? একজন বলছেন আমার দেখা শাসকদের মধ্যে ডক্টর ইউনূস সরকার সেরা, এটা ওনার মতামত। আরেকজন বলছেন দরকার হলে প্রতিদিন গণ অভ্যুত্থান হবে। একজন লিখলেন তোমার কথা কেউ শুনবে না। আরেকজন লিখলেন আমাদের আর কোনো কাজ নেই। আরেকজন লিখলেন টাইম নেই তোমাদের, শুধু আমরাই করব আর কেউ করতে পারবে না, এটা আরেকজন বলছেন। এভাবে চলতে থাকলে দেশের সংস্কার কবে হবে? আমরা কেউ নামবো না, আরেকজন লিখলেন। কাকে নিয়ে অভ্যুত্থান করবেন? আরেকজন লিখেছেন। মানে আমি কিন্তু কমেন্ট কিন্তু বাছাই করে করে পড়ছি না, আমি মানে সোজা হচ্ছে লাইন মতে পড়ে যাচ্ছি। বেশিরভাগ কমেন্টই এটা, বেশিরভাগ।
তো এই যে প্রতিদিনই অভ্যুত্থানের ডাক, ধরেন একটা মানুষকে যদি আপনি রেগুলার বলেন যে আমি তোকে হত্যা করব টানা 1 বছর বলেছেন, কিন্তু 365 দিন বলে আপনি তাকে হত্যা করেননি। আদতে 366 নম্বর দিনে যদি আপনি বলেন যে তাকে আমি তোকে হত্যা করব, সে কি আর ভয় পাবে? বা ওই হত্যা বা অভ্যুত্থান যেটাই বলেন, তার কি আর কোনো গুরুত্ব থাকবে? ঠিক আমাদের এই সমন্বয়করা অভ্যুত্থানকে এভাবেই, একটা বিপ্লবকে, একটা অভ্যুত্থানকে এভাবেই গুরুত্বহীন করে তুলছে। তাদের কাছ থেকে আমরা আরো ম্যাচিউর, আরো মানে ভালো বক্তব্য আশা করি। কেননা তাদের কারণেই হচ্ছে একটা সরকারের পতন হয়ে দেশের নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসুক, সেটার জন্য শুভকামনা থাকলো। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে, এই যে আগামী নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, ধরেন সার্জিস আলম এই বক্তব্য দিল, এখন বিএনপি যদি বলে তুমি অভ্যুত্থান করো, আমরা তোমার অভ্যুত্থান ঠেকাবো, কোথায় যাবে? বিএনপির কাছে তো এই সার্জিস আলম বা সমন্বয়কদের একটা বক্তব্য টিকে নেই। এই সমন্বয়করা রাষ্ট্রপতির পদত্যাগ চাইল, পারছে? পারেনি। এই সমন্বয়করা গণপরিষদ নির্বাচন চাইছে, হয়েছে? হয়নি। এই সমন্বয়করা সংবিধান বাতিল চাইছে, হয়েছে? হয়নি। এই সমন্বয়করা এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এটাও কি হবে? হবে না, কখনোই হবে না। তাহলে বিএনপির কাছে এই যে এই সমন্বয়করা একটা সাধারণ, তারা যে অভ্যুত্থান করেছে সেটার একটা ঘোষণাপত্র চেয়েছে, সেটা কি এখন পর্যন্ত দিতে পেরেছে? পারেনি। তো সেই জায়গায় আপনি বারবার যেখানে পরাজিত হচ্ছেন, সেখানে বিএনপি যদি ভোটের মাঠে বেশি শক্তি দেখায়, আপনি কোথায় যাবেন? করবেনটা কি? হ্যাঁ, আপনি আবার অভ্যুত্থান করে তাদেরকে পতন করাবেন? পারবেন না। এটা ঐক্যমত্য ছাড়া এটা কখনোই হবে না। আপনাকে একটা ঐক্যমত্যের মধ্যে আসতে হবে যে ভাই, নির্বাচন এটা সুষ্ঠু স্বাভাবিক, সারা বিশ্বকে দেখাইতে হবে আমরা সবাই যে যাকে ভোট দেয়। হ্যাঁ, সর্বোচ্চ আমি ভোটের জন্য মানুষের কাছে যাব, প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে বসে থাকবো, সেজন্য সেভাবে আমি ভোট চাইবো। কিন্তু কেউ কাউকে কেন্দ্র দখল, তারপরে হচ্ছে কারসাজি, কোনো ধরনের পেশি শক্তি, অন্যের ভোটারকে ঢুকতে না দেওয়া, অন্যের এজেন্টকে না ঢুকতে না দেওয়া, এইসবগুলো যেন না হয় এবং এইসবগুলোর জন্য কঠোর শাস্তি আরোপের মধ্য দিয়েই আপনাদেরকে নির্বাচনে যাইতে হবে। ওই নারায়ণগঞ্জে দাঁড়ায় আপনি যখন বলবেন যে হচ্ছে যদি কেউ হচ্ছে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করে তাহলে আরেকটি অভ্যুত্থান হবে, এই বক্তব্যে কোনো কাজ হবে না, কখনোই কাজ হবে না। আপনাকে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনে যেতে হবে, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যেতে হবে। সবাই মিলে একটা মানে মৌখিক সাক্ষরতা দিয়ে বলতে হবে বা মৌখিক কনফেশন করতে হবে যে হচ্ছে আমরা কেউ আসলে পেশি শক্তি দেখাবো না। মানুষ যাকে ভোট দেবে সেই সংসদে যাবে, সেই নির্বাচিত হয়ে আসবে। এভাবেই হওয়া উচিত। এই অভ্যুত্থান, এই ঠেলাঠেলি আসলে মানে আগে আমরা দেখতাম বিএনপি আওয়ামী লীগকে ঠেলছে, আওয়ামী লীগ বিএনপিকে ঠেলছে, এখন বিএনপি জামাতকে ঠেলছে, জামাত বিএনপিকে ঠেলছে, ছাত্ররা বিএনপিকে ঠেলতেছে, মানে কথার লড়াই আর কি। এগুলাই হচ্ছে। তো এগুলাই কি হইতে থাকবে নাকি? তা আর সংস্কার করে লাভ কি? এই অভ্যুত্থান করে আর লাভ কি? আদতে কোনো পরিবর্তন হয়েছে? খালি নামটা পাল্টাইছে যে হচ্ছে আগে বিএনপি ঠেলাঠেলি করতো আওয়ামী লীগের লগে, এখন শিক্ষার্থীদের সঙ্গে করছে। এরকমই থেকে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন আসলে সার্জিস আলমের বক্তব্য আপনাদের কেমন লাগলো, আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও মন্তব্য করে জানাবেন। আমরা আপনাদের মন্তব্য নিয়ে অতি দ্রুত একটি ভিডিও বানাবো, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।